যে 2026 অ্যাসপিরেন্ট। সো ফাইনালি তোমাদের রাউন্ড 1 এর যে অ্যালটমেন্ট রেজাল্ট তা আগামীকালকে প্রকাশ হতে চলেছে এবং যারা যারা রাউন্ড 1 এ পার্টিসিপেট করেছো 5 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করে সাকসেসফুলি আর কি সাবমিট করেছো, লক করেছো, কি অনেকে হয়তো লক করোনি, তাদের অটো লক হয়ে গিয়েছে। তো প্রত্যেককে রাউন্ড 1 এর অ্যালটমেন্টের জন্য এলিজিবল। এবার আগামীকালকে তোমরা পোর্টালে চেক করতে পারবে যে কিছু এলো কি এলো না, বা এলে কি করবে বা না এলেই বা কি করবে, রাউন্ড 2 তে কারা কারা যেতে পারবে, কারা পারবে না, রাউন্ড 2 তে যাওয়ার কি কন্ডিশন আছে, এরকম বহুত কিছু যে কোশ্চেন্স গুলো তোমাদের মনের মধ্যে রয়েছে, বা রাউন্ড 1 এতে কি করতে হবে, কি ব্যাপার না ব্যাপার, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ আজকের এই ভিডিওটা স্পেসিফিক্যালি ফর রাউন্ড 1 এর জন্য, ঠিক আছে। এমনিতে ওভারঅল পুরো কাউন্সেলিং এর প্রসেস প্রসিডিওর তো আমি অলরেডি আগের একটা বড় ভিডিওতে আমি আলোচনা করেছি, বাট আজকে জাস্ট রাউন্ড 1 নিয়ে ডিসকাশন হবে। ওকে, সো ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। কোথাও একটু মিস করে গেলে কিন্তু অনেক বড় মানে এফেক্ট তার পড়তে পারে, কারণ জানো এবছর থেকে কিন্তু নতুন কাউন্সেলিং এর রুলস রেগুলেশন কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছে। তো অবশ্যই শেষ অবধি দেখবে, ভিডিওটা সবার সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে, কারণ এ টু জেড ইনফরমেশন, হেল্প এন্ড সাপোর্ট এই চ্যানেল থেকে ডাব্লিউবিজেই রিগার্ডিং তোমরা কিন্তু পেয়ে যাবে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা ফার্মাসি। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেতে বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে যারা জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের থ্রু তোমরা আফটার অ্যাডমিশন এ টু জেড ইনফরমেশন, কলেজের, ইউনিভার্সিটির সেমিস্টার থেকে শুরু করে সবকিছুর ইনফরমেশন পাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো তোমাদের জন্যই থাকবে বিভিন্ন রকম ডিসকাশন বা শেয়ারিং এর জন্য। তো অবশ্যই যারা যারা জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। দেখো, ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে রাউন্ড 1 এর জন্য যারা রেজিস্ট্রেশন ধরো করনি, তারা রাউন্ড 1 এর সাথে তাদের কোনো সম্পর্ক কিছু নেই, ঠিক আছে। তো যারা রেজিস্ট্রেশন করনি সেটা ডিউ টু সাম রিজন হতে পারে, বা হয়তো ভুলে গিয়েছো, যে কোনো হোক না কেন, তো তোমাদের রাউন্ড 1 এর সাথে কোনো সম্পর্ক নেই, তোমরা সরাসরি রাউন্ড 2 তে চলে যাচ্ছ, এবং রাউন্ড 2 তে তোমাদেরকে ফ্রেশ যে চয়েস ফিলিং, সেই ফ্রেশ চয়েস ফিলিং এন্ড ফ্রেশ রেজিস্ট্রেশন, ঠিক আছে, ফ্রেশ যে রেজিস্ট্রেশন, সেই ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু তোমরা করে তোমরা রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে, যেটা আগে হতো না। আগে হতো রাউন্ড 2 কেউ মিস করে গেলে রাউন্ড 3 তে আবার হতো, মানে মোবাবে হতো, বাট এবারে সেটা হচ্ছে না, এবারে রাউন্ড 2 তে পার্টিসিপেট করা যাবে। ওকে, এটা গেল প্রথম বিষয়। সেকেন্ড বিষয় যেটা, রাউন্ড 1 এতে ধরো পার্টিসিপেট করেছো এবং একটা সাকসেসফুলি চয়েস ফিলিং লিস্ট তুমি বানিয়েছো এবং চয়েস ফিলিংটা লক করেছো, ঠিক আছে, মানে তোমার লক রয়েছে আর কি চয়েস ফিলিং। তো এই পজিশন থেকে দাঁড়িয়ে তোমার রাউন্ড 1 এর, আমি এখানে যদি লিখি রাউন্ড 1, ঠিক আছে, রাউন্ড 1 এর এইখান থেকে তোমাদের পসিবিলিটি কি হবে? পসিবিলিটি হবে হচ্ছে দুটো। কটা পসিবিলিটি হবে? হচ্ছে দুটো। একটা কি? একটা হচ্ছে নো অ্যালটমেন্ট, ঠিক আছে, নো অ্যালটমেন্ট মানে কোনো অ্যালটমেন্ট পাওনি, কোনো অ্যালটমেন্টই হয়নি, কোনো কলেজে অ্যালটমেন্ট আসেনি। আর একটা হচ্ছে হ্যাঁ, একটা যে কোনো একটা কলেজ এসেছে, মানে অ্যালোটেড আর কি, ঠিক আছে, কলেজ কোনো না কোনো একটা কলেজ এসেছে, তুমি যতগুলো চয়েস ফিলিং সাজিয়েছিলে তার মধ্যে ধরো কেউ 200টা সাজিয়েছিলে, তার মধ্যে 150 নাম্বারটা হয়তো এসেছে, মানে কোনো একটা কলেজ এসেছে। তো দুটো কন্ডিশন ফার্স্ট অফ অল হতে পারে। ওকে, এখান থেকে ফার্স্ট যেটা বলি, যদি অ্যালটমেন্ট না আসে তারা কি করবে? অ্যালটমেন্ট যাদের আসেনি তাদের কিছু করার দরকার নেই, তোমাদের কাছে অপশনস, অন্যান্য বছর হলে একটাই অপশন থাকতো, সেটা হচ্ছে রাউন্ড 2 তে তোমরা অটোমেটিক্যালি চলে যেতে, বাট এবছর সেটা না। এবছরে তোমাদের কাছে আছে হচ্ছে দুটো অপশনস, ঠিক আছে, তোমাদের কাছে আছে হচ্ছে দুটো অপশন যদি তোমাদের অ্যালটমেন্ট না আসে। রাউন্ড 2 তে তো ডেফিনেটলি যাচ্ছ, ঠিক আছে, রাউন্ড 2 তে ডেফিনেটলি যাচ্ছ, অ্যালটমেন্ট আসেনি মিন্স, কিন্তু রাউন্ড 2 তে তোমরা চাইলে তোমাদের যে এক্সিস্টিং যে চয়েস ফিলিং লিস্টটা রয়েছে, মানে যে চয়েস ফিলিং লিস্টটা তোমরা রাউন্ড 1 এর জন্য বানিয়েছিলে সেইটাতেই তোমরা কন্টিনিউ করতে পারো, কোনো চেঞ্জ করতে চাইছো না, এটা একটা তোমাদের মানে ইয়ে রয়েছে, সুযোগ। আর একটা হচ্ছে তুমি চাইলে কিন্তু নিউ চয়েস ফিলিংও করতে পারো, যেটা এবছরে কিন্তু নতুন। অন্যান্য বছরে এই রাউন্ড 1 এতে কেউ অ্যালটমেন্ট না পেলে রাউন্ড 2 তে যেত, বাট তার চয়েস ফিলিং লিস্ট সেমই থাকতো, কোনো আপডেটের সুযোগ দিত না। কিন্তু এবছর নিউ করে তাকে চয়েস ফিলিংটাকে আবার নতুন করে করার একটা সুযোগ কিন্তু দিচ্ছে। তো এটা হচ্ছে নো অ্যালটমেন্টের ক্ষেত্রে। এছাড়া নো অ্যালটমেন্টের আর কোনো মানে কন্ডিশন বা আর কোনো পসিবিলিটি কিন্তু নেই, এটাই। এবং দুটোতেই করি পরে এটা এটা তোমরা কিসে যাচ্ছ? এটা হচ্ছে রাউন্ড 2 তে, ঠিক আছে, রাউন্ড 2 তে তোমরা এই দুটো পসিবিলিটি পাচ্ছ যাদের কোনো অ্যালটমেন্ট আসেনি তারা। ওকে, হলো। এবার আসবো হচ্ছে অ্যালটমেন্ট এসেছে, ঠিক আছে, অ্যালটমেন্ট এসেছে, এইখানেতে তোমাদের মেন দুটো কন্ডিশন। একটা কি? একটা হচ্ছে তোমার ফার্স্ট যে চয়েস, ফার্স্ট চয়েসটাতেই হয়তো তোমার অ্যালটমেন্টটা এসেছে, ঠিক আছে, ফার্স্ট চয়েসে তোমার অ্যালটমেন্ট এসেছে। আর একটা হচ্ছে সেকেন্ড অর লেটার, ঠিক আছে, সেকেন্ড অর লেটার মানে 2 নাম্বারটা কিংবা তার পরের কোনো একটা চয়েস এসেছে,
দুটোই হতে পারে। কারণ দেখো, তোমরা 10টা কলেজ সাজিয়েছো, কেউ 50টা, কেউ 100টা, কেউ 200টা, কেউ 500টা কলেজ সাজিয়েছো। তার মধ্যে থেকে হতেই পারে কারোর হয়তো ফার্স্ট চয়েসটা দিয়ে অ্যালটমেন্ট পেয়ে গেছো, যেটা আগে দিয়েছিলে সেটাতেই পেয়ে গেছো। আবার কারোর হতে পারে সেটা বাদ দিয়ে 2 নম্বরটাই পেয়েছো, কিংবা তারপরে যেটা হোক একটা পেয়েছো, কোনটা সেটার সাথে কিছু এসে যায় না। এই দুটো কন্ডিশন হতে পারে। এইখানের মধ্যে থেকে যাদের ফার্স্ট চয়েসটাই অ্যালটমেন্ট এসেছে, যারা 1 নম্বরটাই চয়েস ফিলিং এর দিয়েছিলে, যেটা দিয়েছিলে সেটাতেই অ্যালটমেন্ট চলে এসেছে, তাদেরকে কিন্তু এখানে সিট অ্যাকসেপ্টেন্সের যে ফি আছে, সিট অ্যাকসেপ্টেন্সের যে ফি আছে অর্থাৎ 5,000 টাকা, সেই 5,000 টাকা ফিজ কিন্তু পে করতেই হবে। এটা হচ্ছে ম্যান্ডেটারি, তাদেরকে 5,000 টাকা ফিজ পে করতেই হবে, ম্যান্ডেটারি। এই ফিজটা কোথায় পে করতে হবে? এটা হচ্ছে বোর্ডের ওয়েবসাইটে, ঠিক আছে, বোর্ডের ওয়েবসাইট। আচ্ছা, তার আগে বলে দিই, তোমাদের এই যে অ্যালটমেন্ট এসেছে কি আসেনি এটা কোথায় চেক করবে? এটাও বোর্ডের ওয়েবসাইটে হয়তো মেসেজ দিতে পারে যে রেজাল্ট পাবলিশ হয়েছে, তুমি পেয়েছো না পাওনি সেটা মেসেজের থ্রুতে তোমাদেরকে দেবে না, তোমাদেরকে মেসেজে এটা দিতে পারে যে হ্যাঁ অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। কারণ 7 তারিখে দেবে বলেছে, বা 7 তারিখে যে সকালেই দিয়ে দেবে, না বিকেলে দেবে, না দুপুরে দেবে, না কখন দেবে, এটার কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। বাট যখন দেবে তখন হয়তো একটা মেসেজ চলে এলো যে হ্যাঁ পাবলিশ হয়ে গেছে। কিন্তু তোমাকে আসতে হবে পোর্টালে, পোর্টালে এসে তোমার রেজিস্ট্রেশন যে টাইপ ছিল সেটা সিলেক্ট করবে, বোথ করেছো না অনলি করেছো সেটা সিলেক্ট করে আইডি ফাইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করলেই দেখবে একদম সবার সাইডে একটা, যেখানে চয়েস ফিলিং কোডার অপশনটা ছিল, চয়েস ফিলিং চয়েস লকিং, ওইটারে ঠিক নিচে দেখবে একটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশন চলে এসেছে, পাশে দেখবে নিউ বলে লেখা আছে, সেটা ওটা ক্লিক করবে। ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, যদি দেখো ওখানে লেখা আছে যে নো অ্যালটমেন্ট অ্যাজ পার ইওর চয়েস, দ্যাট মিন্স তোমার কোনো অ্যালটমেন্ট আসেনি, তুমি যা চয়েস ফিলিং করেছো সেই অ্যাকর্ডিং আসেনি, তো সেই মতন তোমার কাছে এই অপশনস গুলো থাকছে, ওকে। বাট যদি অ্যালটমেন্ট আসে সেক্ষেত্রে ওখানেতে একটা টেবিল করা থাকবে, সেই টেবিলের মধ্যে তোমার রাউন্ড নাম্বার লেখা থাকবে 1, দেন লেখা থাকবে তোমার নাম ধাম তো থাকছে, সাথে লেখা থাকবে কত নাম্বার চয়েসটাতে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, 1 নাম্বার না 2 নাম্বার না 10 নাম্বার না 50 নাম্বার না কত নাম্বার, সেটা লেখা থাকবে। কোন কলেজে তুমি পেয়েছো সেটা মেনশন থাকবে, কি ডিপার্টমেন্ট পেয়েছো, অবভিয়াসলি যে নাম্বারটা অ্যালটমেন্ট হয়েছে সেই নাম্বারেতে যে কলেজের যে ডিপার্টমেন্টটা দিয়েছিল সেটাই ওখানে লেখা থাকবে আর কি, বাট মেনশন থাকবে কলেজের নাম, কলেজের ব্রাঞ্চটা। তার সাথে সাথে লেখা থাকবে অ্যালোটেড ক্যাটাগরি, মানে কি ক্যাটাগরিতে এই সিটটা পেয়েছো, টিএফডব্লিউ নাকি তোমার রিজার্ভ কোনো ক্যাটাগরিতে নাকি ওপেনেতে, সেটা লেখা থাকবে। সাথে একটা থাকবে তোমার কোটাটা লেখা থাকবে, অল ইন্ডিয়া কোটা নাকি হোম স্টেট কোটা, সেটা একটা লেখা থাকবে। আর একটা যেটা থাকবে লেখা সেটা হচ্ছে তোমার অ্যালোটেড র্যাঙ্ক, মানে কোন র্যাঙ্কের থ্রু অ্যালটমেন্টটা পেয়েছো। যারা ধরো বোথ অপশন সিলেক্ট করে কোনো প্রাইভেট কলেজ রেখেছো, তো তুমি ওই যে সিটটা ওটা তুমি যেই মেনা র্যাঙ্কের থেকে পেলে নাকি তুমি ডাব্লিউবিজেই থেকে পেলে, সেটা তুমি বুঝবে কি করে? সেটা ওই অ্যালটেড র্যাঙ্কটা দেখে বুঝে যাবে। যদি দেখো অ্যালটেড র্যাঙ্কটা তোমার ডাব্লিউবিজেই যে র্যাঙ্ক ছিল সেটা দেখাচ্ছে, তার মানে তুমি এটা ডাব্লিউবিজেই থেকে পেয়েছো। যদি দেখায় যেই মেনের র্যাঙ্কটা, তার মানে জানবে তুমি যেই মেনের সিট পেয়েছো, ওকে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো ওই পোর্টালেতে তুমি দেখতে পাবে, এবার ওই পোর্টালেতেই যেখানে সাইডে ক্লিক করলে তার ঠিক নিচটাতে একটা অপশন পেয়ে যাবে সিট অ্যাকসেপ্টেন্স ফি এর পেমেন্টের জন্য। ওখানে ক্লিক করলে একটা 5,000 টাকা পেমেন্টের অপশন আসবে, যেটা অনলাইন মোডেতে পেমেন্ট করতে হবে। তো অনলাইন মোডে পেমেন্টটা করে নিলে, পেমেন্টটা করলেই কিন্তু তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। এবার যাদের ফার্স্ট চয়েসে আসছে তাদেরকে পেটা করতেই হবে, এটা কোনো কলেজকে পে করতে হবে না, বোর্ডের ওয়েবসাইটে পে করবে হলো। পে করলে, পে করে নেওয়ার পরে তোমাদেরকে যে কলেজটাই পেয়েছো সেই কলেজে তোমাদেরকে ফিজিক্যালি যেতে হবে, ঠিক আছে। ফিজিক্যালি তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে উইথ ডকুমেন্টস, অল রিকোয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে। সমস্ত যা যা ডকুমেন্টস আমাদের বলা আছে ডাব্লিউবিজেই থেকে, যেগুলো অলরেডি আমি জানিয়েও রেখেছি। তাছাড়া আমি একটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, একটা আর কি পিডিএফ এর, সেখানে তো আমি স্পষ্ট সব মেনশন করে দিয়েছি। তো যা যা ডকুমেন্টস বলা হয়েছে লাগবে, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে। আলটিমেটলি ব্যাপার হচ্ছে, যদি তোমার ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট আসে, তোমার জন্য ভর্তিটা ম্যান্ডেটারি। তুমি যদি ভর্তি না হও সেক্ষেত্রে তুমি টোটালি ডাব্লিউবিজির কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে, মানে রাউন্ড 2 আর রাউন্ড 3 তে পার্টিসিপেট করতে পারবে না। ডিসেন্ট্রালাইজ দেওয়ার পারবে, বাট এই মেন দুটো রাউন্ডে আর পারবে না, সেন্ট্রালাইজড কাউন্সেলিং আর পারবে না, যদি তোমার ফার্স্ট রাউন্ডে সিট আসে এবং সেটা ফার্স্ট চয়েসে যদি আসে। তো ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট হলে এই প্রসেস করাটা হচ্ছে ম্যান্ডেটারি। এবং এখানে যে ভেরিফিকেশন বা ভর্তি, এটা কিন্তু যা স্টিপুলেটেড টাইম দেওয়া আছে, অর্থাৎ 7 তারিখ থেকে 11 তারিখ, এই তারিখের মধ্যেই তোমাদেরকে কিন্তু যেতে হবে ভেরিফিকেশন। তাতে তোমার যেখানেই কলেজ পড়ো, তোমার সুন্দরবন এরিয়াতে বাড়ি, তোমার কলেজ পড়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে, তোমাকে যেতে হবে এই ডেটের মধ্যে। কি করে যাবে না যাবে সেটা টোটালি তোমার বিষয়, ঠিক আছে। কিন্তু গিয়ে তোমাকে রিপোর্টেড করতে হবে এবং ভেরিফিকেশন করাতে হবে। এবং আমি এখানে পার্সোনালি বলবো আগে আগেই চলে যাবে, যাতে কোনো ডকুমেন্টস যদি প্রবলেম হয় সেটা যাতে আবার ব্যাক এসে রেকটিফাই করে ইনকেস যদি যাওয়ার থাকে যেতে পারো। হ্যাঁ অবভিয়াসলি অতটা ডিস্টেন্সের ক্ষেত্রে সেটা পসিবল না, বাট মোটামুটি মিনিমাল ডিস্টেন্সের ক্ষেত্রে সেটা ঠিক আছে, ওকে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এবার আসছে হচ্ছে সেকেন্ড চয়েসের ক্ষেত্রে, সেকেন্ড বা তার পরের কোন একটা চয়েস অ্যালটমেন্ট এসেছে তাদের ক্ষেত্রে। এইখানেতে যেটা ব্যাপার হচ্ছে, অন্যান্য বছর কি নিয়ম ছিল
যে অ্যালটমেন্ট আসা মানেই তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে এবং ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে, এটা ছিল ম্যান্ডেটরি, তাতে তোমার যে নম্বর চয়েসটাই আসুক না কেন। হ্যাঁ, ভেরিফিকেশন করে যদি তোমার ফার্স্ট চয়েস হতো তাহলে ভর্তিটা ম্যান্ডেটরি, ওটা এখন যেটা বললাম আগেও সেইটাই ছিল, কিন্তু সেকেন্ড অর লেটার চয়েসদের ক্ষেত্রেও ভেরিফিকেশন অব্দি ম্যান্ডেটরি ছিল, তারপরে তাদের কাছে দুটো অপশন ছিল, যে হয় সে চাইলে ভর্তি হতে পারে, তা না হলে সে আপগ্রেড করে রাউন্ড 2 তে যেতে পারে। এবছর একটু অনেকটা একই আছে বাট একটু ডিফারেন্ট ওয়েতে আছে, সেটা কি এবছর যেটা বলা হয়েছে সেকেন্ড অর লেটার চয়েসে যদি কেউ মানে অ্যালটমেন্ট পায় তো তার ক্ষেত্রে যে 5,000 টাকা ফিজটা দিতে হবে এটা ম্যান্ডেটরি নয়। যদিও এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজির যে কাউন্সেলিং নোটিফিকেশনে যে মানে এই যে ইনস্ট্রাকশন বাগারগুলো রয়েছে তার মধ্যে একটা জেনারেল রুলস বলে একটা সেকশন আছে, এই যে ডকুমেন্টস গুলোর পরটাতে জেনারেল রুলস, তো সেই জেনারেল রুলস এর এর দাগের একটা পয়েন্ট বলেছে ইআরএফ। এখানে বলা আছে, আমি দেখো স্ক্রিনে তো আমি দিয়ে দিচ্ছি, a candidate receiving a seat allotment for the first time in any counseling round shall required to pay seat acceptance fee 5,000 টাকা। মানে বলতে চাইছে যে 5,000 টাকা ফি পেমেন্ট করতেই হবে যদি কেউ অ্যালটমেন্ট পায়। দেন বলেছে যে স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে করতে হবে এবং তাকে স্টিপুলেটেড পিরিয়ড এবং যদি না করে সেক্ষেত্রে তার ক্যান্সেলেশন বাগেরা হবে। তো আলটিমেটলি এরকম ব্যাপারটা আর কি বলেছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনও ম্যান্ডেটরি এই কথাটাই বলেছে। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে এবার এইটা কি হলো ব্যাপারটা, তাহলে এক জায়গায় বলছে যে করতে হবে না, এক জায়গায় বলছে করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে অ্যাকচুয়ালি অন্যান্য বছরও এই জেনারেল রুলস গুলো থাকতো, আমার যতদূর মনে হয় ওখান থেকে ওগুলো কপি পেস্ট করে দিয়েছে, বাট মাঝের এই জিনিসগুলো চেঞ্জেস করতে ভুলে গিয়েছে, কারণ উপরের পোর্শন গুলোতে যেখানে রাউন্ড 1 রাউন্ড 2 বলে এক্সপ্লেন করেছে সেখানেও যেটা বলবো সেটা বলেছে, মানে পে করার রিকোয়ারমেন্টসটা বলেনি, পাশাপাশি যেখানে ফ্লো চার্টে বোঝানো হয়েছে সেখানেও বলেনি, বাট এই একটা জায়গাতে বলেছে, এটা আশা রাখছি ওরকমটার জন্যই আর কি কারণটা হয়েছে। যাই হোক, বাট যদি ধরে রাখি যে এটা একটা ভুল মিস্টেক, তো সেই অ্যাকর্ডিং কি হচ্ছে, তোমার কাছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করাটা ম্যান্ডেটরি নয়। আগে যেটা ম্যান্ডেটরি ছিল এখন সেটা ম্যান্ডেটরি নয়। তুমি সেকেন্ড অর লেটার চয়েসে অ্যালটমেন্ট তোমার এলো, এক্ষেত্রে তোমার কাছে ডিসিশন যে তুমি কি করবে। তোমার কাছে দেখো সেকেন্ড অর লেটার চয়েসে অ্যালটমেন্ট আসার পর তোমার কাছে মেনলি দুটো অপশন থাকবে, কি কি, একটা হচ্ছে তোমার অ্যাডমিশন নেওয়া, ঠিক আছে, অ্যাডমিশন নেওয়া এটা একটা, আর একটা হচ্ছে তোমার রাউন্ড 2 তে যাওয়া, ঠিক আছে, রাউন্ড 2 তে যাওয়া কি আপগ্রেডেশন করে বা সামথিং কিছু করে, ঠিক আছে। এই এই দুটো তোমার কাছে কনফিউশন। এবার ভর্তি যারা হতে চাইছো তাদের জন্য প্রসেসটা সেম, তোমরা ফিটা পেমেন্ট করবে, কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করে ভর্তি হয়ে যাবে, সেম ডেতেই ভর্তিটা হয় এবং ফিজটি সবকিছু আগে থেকে জেনে শুনে সেই মতন নিয়ে যাবে, যে ভর্তি হয়ে যাবে, বাস সিম্পল অ্যাজ সিম্পল। কিন্তু যারা রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে চাইছো তোমাদের জন্য আবার এখানে আছে হচ্ছে একটা দুটো অপশনস, একটা হচ্ছে তোমার কাছে অপশনস আছে আপগ্রেডেশন, ঠিক আছে, একটা আছে হচ্ছে আপগ্রেডেশন, আর একটা হচ্ছে আপগ্রেডেশন না করে রাউন্ড 2 তে যাওয়া, ঠিক আছে, আপগ্রেডেশন না করে রাউন্ড 2 তে যাওয়া, রাউন্ড 2 তেই যাচ্ছ বাট উইথাউট এনি আপগ্রেডেশন, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপারটা। এই ক্ষেত্রে কি প্রসেস আছে দেখো, যদি তুমি আপগ্রেডেশন না করে রাউন্ড 2 তে যাও তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে তোমার কাছে রাউন্ড 2 তে আবার ফ্রেশ করে তোমাকে চয়েস ফিলিং করার সুযোগ দেবে, যেটা অন্যান্য বছর ছিল না, ঠিক আছে। তুমি রাউন্ড 1 এর জন্য যে চয়েস ফিলিংটা করেছো সেই চয়েস ফিলিংটাকে তুমি এডিট করে পরে নতুন করে আবার একটা চয়েস ফিলিং সাজিয়ে তুমি রাউন্ড 2 তে যেতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে উইথাউট আপগ্রেডেশনে রাউন্ড 2 তে যাওয়ার মানে একটা মোটিভ আর কি, যে তুমি চয়েস ফিলিংটা এডিট করতে পারবে। আর যদি আপগ্রেডেশন করে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার যে চয়েস ফিলিং সেটাকে এডিট করতে পারবে না, ঠিক আছে। তোমার যা চয়েস ফিলিং রাউন্ড 1 এ ছিল সেটাই তোমার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে রাউন্ড 2 তে। ওকে, এই দুটো হচ্ছে তোমাদের মেন ডিফারেন্স। এবার তাহলে যদি তুমি উইথাউট সরি মানে চেঞ্জ যদি তুমি করতে চাও রাউন্ড 2 তে নতুন করে তুমি চয়েস ফিলিং যদি করতে চাও সেক্ষেত্রে কিভাবে যাবে, সেক্ষেত্রে তোমাকে কিচ্ছু করতে হবে না, যদি দেখলে অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করলে যে সেকেন্ড অর লেটারে তো রয়েছে, তো কিচ্ছু করার দরকার নেই, বাড়িতে চুপচাপ বসে থাকবে, তাহলেই তুমি নো রেসপন্সিবল ক্যাটাগরিতে পড়ে যাবে অ্যান্ড সেক্ষেত্রে তুমি সরাসরি রাউন্ড 2 তে চলে যাবে এবং রাউন্ড 2 এর যখন আবার মানে শুরু হবে বোধহয় 12 তারিখ না কত তারিখ ডেট আছে, তো সেই সময়গুলোতে আবার তোমরা মানে নতুন করে তোমাদের যে চয়েস ফিলিং সেই চয়েস ফিলিং গুলো কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। বা হয়তো তার আগেও হতে পারে, ওটার এখন প্রপার মানে ক্লারিফিকেশন দেওয়া নেই যে কবে কি এটা করা যাবে বা কখন কিভাবে কি করতে হবে। এই যে এদেরই যে ব্যাপারটা, এরা যে এই যে দুটো অপশনস পাবে, এই দুটো অপশনস তারা সিলেক্ট করবে কি করে, পোর্টালে অপশনস আসবে না আসবে ওগুলো সব তখন জানতে পারবে বা মানে আস্তে আস্তে সব খবর পেয়ে যাবে, কিন্তু অপশনস হচ্ছে তোমার কাছে এটা, যে তুমি চাইলে সিটটাকে মানে তোমার যে চয়েস ফিলিং লিস্ট সেটাকে তুমি এডিট করতে পারবে এবং সেক্ষেত্রে কিছু করতে পারবে না, জাস্ট বসে থাকবে, তুমি রাউন্ড 2 তে চলে যাবে এবং তোমার চয়েস ফিলিং লিস্ট তুমি এডিটের অপশনস কিন্তু পাবে, এডিট করতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটি প্রবলেম আছে, এক্ষেত্রে কি রাউন্ড 1 এতে যে সিটটা পেলে সেই সিটটা কিন্তু তোমার রিজার্ভ থাকছে না, কারণ তুমি উইথাউট এনি ভেরিফিকেশন, উইথাউট এনি পেমেন্ট, উইথাউট এনি আপগ্রেডেশন তুমি রাউন্ড 2 তে যাচ্ছ, যে কারণে রাউন্ড 1 এর সিটটা তোমার থাকছে না। তুমি রাউন্ড 2 তে যে চয়েস ফিলিং করছো সেই অ্যাকর্ডিং তোমার যেটা হোক একটা অ্যালটমেন্ট আসতে পারে, এমনটা নয় যে রাউন্ড 1 এতে 5 নম্বর এসেছিল মানে এবার তোমার 5 নম্বরটা অবধিই দেখবে,
এমনটা কিন্তু নয়, তোমার যেটা খুশি আসতে পারে, ইভেন কোনো অ্যালটমেন্ট নাও আসতে পারে, এটাও কিন্তু পসিবল, ঠিক আছে। কিন্তু রাউন্ড ওয়ানের সিটটার সাথে কোনো সম্পর্ক নেই, যে কোনো রাউন্ড টুতে কোনো হয়তো সিট দেখা গেলো পেলে না, তখন যে রাউন্ড ওয়ানেরটাই যেতে পারবে এটা কিন্তু হবে না, কারণ তুমি সরাসরি রাউন্ড টুতে গেছো, অ্যালটমেন্ট আসার পরেও সরাসরি গেছো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে, এই প্রসেসের থ্রুতে তোমরা রাউন্ড টুতে যাও। সেটা কি? সেটা হচ্ছে তুমি সেকেন্ড অর লেটার চয়েসে অ্যালটমেন্ট এসেছে, তুমি 5,000 টাকা পে করো, পে করে পরে কলেজে ভেরিফিকেশনটা তুমি করাও, ঠিক আছে। এরপর ভেরিফিকেশনটা করিয়ে তুমি এখানে ইএস আপগ্রেডেশনের ফর্মটা কলেজে জমা দাও, ফর্মটা জমা দিয়ে তুমি আপগ্রেডেশন করিয়ে দেন তুমি রাউন্ড টুতে যাও। এতে কি হবে? তোমার সিটটা তোমার রিজার্ভ রইলো, কারণ তুমি 5,000 টাকা ফিটা দিয়েছো, সিটটা অ্যাকসেপ্ট করেছো, সেই জন্য তোমার সিটটা রিজার্ভ রইলো এবং তুমি আপগ্রেডেশন করে রাউন্ড টুতে গেলে। এক্ষেত্রে তোমার প্রবলেম একটা কি হবে, সেটা হচ্ছে তোমার নতুন করে চয়েস ফিলিং আর তুমি সাজাতে পারবে না, যেটা তুমি রাউন্ড ওয়ানের জন্য করেছিলে সেটাই ক্যারি ফরওয়ার্ড হবে, কিন্তু তোমার সিটটা রিজার্ভ থাকবে। এতে কি হবে, রাউন্ড টুতে দেখা মানে এক্ষেত্রে আপগ্রেডেশনের নিয়মটা কি, ধরো তুমি 10টা কলেজ সাজিয়েছিলে, ঠিক আছে, 1 থেকে 10টা কলেজ সাজিয়েছিলে, তোমার 6 নম্বরটাতে অ্যালটমেন্ট এসেছিল রাউন্ড ওয়ানেতে, ঠিক আছে, 6 নম্বরটাতে এসেছিল, তুমি ভেরিফিকেশন করিয়েছো, 5,000 দিয়ে ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন করেছো। এক্ষেত্রে তোমার রাউন্ড টুতে পসিবিলিটি কি, রাউন্ড ওয়ানেতে যেহেতু তুমি অ্যালটমেন্ট পেয়েছিলে, এক্ষেত্রে তুমি 1000% শিওর তুমি রাউন্ড টুতে সিট পাবেই পাবে। কিটা পেতে পারো, সেটা হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পেতে পারো, না হলে এই 6 নম্বরটা আবার ফেরত পাবে, কিন্তু তুমি অ্যালটমেন্ট পাবে, যেটা কিন্তু উইথাউট ভেরিফিকেশনে যারা রাউন্ড টুতে যাবে তাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে না। তাদের ক্ষেত্রে এই সিটটা যে রিজার্ভ করে রাখার এই ব্যাপারটা থাকছে না, তাদের সিট নাও আসতে পারে। কিন্তু তুমি যদি এই প্রসেসের থ্রুতে আপগ্রেডেশন করে রাউন্ড টুতে যাও, সেক্ষেত্রে তোমার যে সিটটা রাউন্ড ওয়ানে ছিল সেটা তোমার জন্য রিজার্ভ রইলো, দেন তুমি রাউন্ড টুতে তার উপরের দিকের কলেজগুলোর জন্য এলিজিবল। এটা ধরো 6-এর জায়গায় যদি হয়তো কেউ হয়তো 100টা সাজিয়েছিল, তার 70 নাম্বারটা অ্যালটমেন্ট হয়েছিল, তো রাউন্ড টুতে তার পসিবিলিটি 1 থেকে 69-এর মধ্যে যে কোনো একটা আসতে পারে, নাহলে 70 নাম্বারটা ফেরত আসবে, তার নিচের গুলো আর সে পাবে না। কিন্তু ওই অবধি তার মানে ম্যাক্সিমাম লিমিট, এবং ওই অবধির মধ্যে যদি কোনোটা হয় ভালো, নাহলে যেটা পেয়েছিল সেটা ফেরত পাবে, দুটোর একটা হবে, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস অ্যাডিশনাল ইনফরমেশন, সেটা হচ্ছে যদি কেউ ধরো নতুন একটা কোনো কলেজ পেলে, তখন যদি কারোর মনে হয় যে না আমি এর থেকে বরং আগে যেটা পেয়েছিলাম সেটাই আমার ভালো ছিল, এইটা এখানে কিন্তু পসিবল নয়। মানে পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিকও আছে। তো যদি কেউ ধরো আপগ্রেডেশন করে রাউন্ড টুতে দেখা গেলো 4 নম্বরটাই পেয়েছো, তখন তোমার মনে হচ্ছে যে না 4-এর থেকে আমার 6টাই ভালো ছিল, এইটা তোমার কাছে আর অপশন নেই, তখন তোমাকে হয় 4টাই নিতে হবে, না হলে ছেড়ে পরে তোমাকে পরে দেখতে হবে, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। মানে রাউন্ড 2 থেকে রাউন্ড 3-তে যাওয়ার যে প্রসেস আছে ওগুলো আমি পরে বলবো, বাট তোমার কাছে ব্যাপারটা হচ্ছে এটাই, ওকে। তো এই হচ্ছে আপগ্রেডেশনের রুলস। এবার আপগ্রেডেশন করলে তোমার চয়েস ফিলিংটা সেম থাকবে, কোনো এডিটের অপশন কিন্তু তোমরা পাবে না, বা সেটাকে মডিফাই করতে কিন্তু পারবে না। তো এইটাই আমি বেশি করে প্রেফার করবো, কারণ দেখো রাউন্ড 2-তে ফ্রেশ চয়েস ফিলিংও কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং তো দূরের কথা, ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু অ্যালাউ করছে, যেটা আগে মপআপে যেমনটা হতো। তো মপআপ যেমন হতো কি, সিট সংখ্যা কম প্লাস স্টুডেন্টস অনেক বেশি, তো একটা অনিশ্চয়তা থেকে যেত। এবছর থেকে রাউন্ড 2 থেকেই এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে, কারণ সিট সংখ্যা অবভিয়াসলি রাউন্ড 1-এতে অনেকেই কিন্তু ভর্তি হয়ে যাবে, দেখবে আমি রাউন্ড 2-তে অত রিস্ক নেবো না, বা ম্যাক্সিমাম যারা করবে সবই কিন্তু এই সিট ধরে রেখে আপগ্রেডেশনে যাবে। আর সিট ধরে রাখা মানে অবভিয়াসলি সিট সংখ্যা সেই আলটিমেটলি কমছে, উপরন্তু স্টুডেন্ট বাড়ছে, এই দিক থেকে তো যাচ্ছে স্টুডেন্ট, পাশাপাশি আবার নতুন স্টুডেন্টস অ্যাপ্লাই করতে পারছে, তো স্টুডেন্ট বাড়ছে, তো অবভিয়াসলি সিট পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পার্সোনালি সাজেশন করব যে তোমরা আপগ্রেডেশন করে যাও। আপগ্রেডেশন করার জন্য 5,000 টাকা ফি পে করতে হবে, স্টিপুলেটেড টাইমের মধ্যে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে সমস্ত ডকুমেন্টস সহ, দেন আপগ্রেডেশন করে রাউন্ড 2-তে যাও। এতে কি হলো, তোমার সিটটা অ্যাটলিস্ট সিকিউরড রইলো, ঠিক আছে। তো এই হচ্ছে রাউন্ড 1-এ তোমাদের এন্টায়ার প্রসেস। ডকুমেন্টস বাগারা আবারও বলে দিচ্ছি, অলরেডি ডিসকাশন করা আছে, আমি একটা পিডিএফ দিয়েও রাখছি, লিঙ্ক ডেসক্রিপশনে পিন কমেন্টে, সেখান থেকে গিয়ে চেক করে নাও, পুরো বুঝে যাবে কি কি লাগছে না লাগছে। বাকি এখানেতে যখন আপগ্রেডেশন করতে যাবে তখন একটু প্রবলেমের ফেস করতে হতে পারে কিছু কিছু প্রাইভেট কলেজের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটু ব্রেন ওয়াশিং এর, যে কোনো কলেজে হয়তো গেছো তুমি আপগ্রেডেশন করতে চাইছো, ওখান থেকে অনেক কিছু ভুল বোঝাবে, বলবে যে সেকেন্ড রাউন্ডে তুমি এই কলেজটা পাবে না, এই কলেজটায় ফেরত আসতে পাবে না, বা হয়তো বলবে এই কলেজটাতে যদি আবার সেকেন্ড রাউন্ডে পাও তোমাকে ভর্তি আর নেবো না আমরা, আরো অনেক রকম ব্যাপার স্যাপার বলবে, অনেক কিছু তারা ডাটা পত্র দেখাবে, এই দেখো আমাদের প্লেসমেন্ট, ওই দেখো আমাদের প্লেসমেন্ট, এই হচ্ছে এত ডাটা এত ডাটা, মানে হিউজ লেভেলের জিনিস করে তোমাদের কিন্তু একটা ব্রেন ওয়াশিং এর চেষ্টা করবে, বাট এগুলোর একটাও কিন্তু সত্যি নয়। বা বিশেষ করে এই যে রুলস রেগুলেশন যেগুলো বলে ওরা যে আপগ্রেড করলে আর পাবে না, বা পেলেও ভর্তি নেবো না, এগুলো পুরো টাকা মিথ্যা কথা, তোমাকে শুধু ভর্তিটুকু করানোর জন্য, ঠিক আছে, ওই ভর্তি করানোর ধান্দা, এছাড়া আর কিছু না। তো এগুলোকে একটু ওভারকাম করে পরে তুমি আপগ্রেডেশনের জন্য যাচ্ছ, আপগ্রেডেশন করেই যেন বাড়ি ফেরো, কারণ এরকমটা হয় কোনো একটা স্টুডেন্ট গেছে আপগ্রেডেশন করতে, ফিরে আসছে অ্যাডমিশন হয়, পয়সা নিয়ে যায়নি কিন্তু তা সত্ত্বেও অ্যাডমিশন হয়ে গেছে, সেগুলোরও ওরা স্কিম করে রাখে, কিছুটা অ্যামাউন্ট নিল, বাকি বলো 2 দিন পরে সে দিয়ে যাবে।
ঠিক আছে, তো এটা হয়। কিন্তু যারা অ্যাডমিশনের মোটিভ নিয়েই যাবে তাদের ক্ষেত্রে আবার ওই স্কিমটা দেবে না, তাদের ক্ষেত্রে বলবে ফুল টাকা দিলে হবে, নাহলে ভর্তি হবে না, এরকম বলবে। কিন্তু এই সব আপগ্রেডেশনের ক্যান্ডিডেট গুলোকে এরকম স্কিম তারা কিন্তু ওরা অফার করে, কারণ ভর্তি নিতে তারা চায় প্রাইভেট কলেজ। তো এগুলো একটু প্রবলেম ফেস করতে হতে পারে, বাট এগুলোকে একটু ওভারকাম করবে নিজেরা। আমি আগে থেকে জানিয়ে রাখলাম ব্যাপারটা। গার্জেন নিয়ে যেতে পারো আপগ্রেডেশনের জন্য, ন্যাচারালি লাগে না, অ্যাডমিশন হলে গার্জেন লাগবে, বাট আপগ্রেডেশনের জন্য লাগে না, চাইলে তবু নিয়ে যেতে পারো, সেটা তোমার ম্যাটার্স। বাট এই জিনিসগুলোতে কিন্তু অত সিরিয়াসলি ভাবে নেওয়ার কিন্তু দরকার নেই, সেটা তুমিও বোঝো, গার্জেনদেরকেও বুঝিয়ে রাখো যে ওনারা কিন্তু এগুলো বলবে, এগুলোতে একটুকুও ভয় পাওয়ার কিন্তু দরকার নেই। ওকে। আর হচ্ছে যারা মানে ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন করতে যাবে তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের সমস্ত ডকুমেন্টস ওনারা মানে কলেজ অথরিটি অরিজিনাল কিন্তু ওনারা নেবে, তোমার সমস্ত ডকুমেন্টস গুলো আর কি অরিজিনালি নেবে, সাথে জেরক্স কপিও চাইতে পারে, সেই জন্য জেরক্স কপি অবশ্যই ক্যারি করবে, বাট অরিজিনাল গুলোও কিন্তু ওনারা নেবে। দেন অরিজিনাল ডকুমেন্টস গুলো আবার তোমার ফেরত নেওয়ার দায়িত্বটা কিন্তু হচ্ছে তোমার, কারণ অনেক সময় ওনারা এমনি ডকুমেন্টস গুলো দিয়ে দিল, কিন্তু তোমার ডোমিসিয়ালটা ওরা হয়তো জমা নিয়ে রেখে দিলে, অরিজিনালটা তোমাকে দিলনি, তুমি অত খেয়াল করলে না, কিন্তু নেক্সট রাউন্ডে তুমি হয়তো অন্য কোনো কলেজ পেলে, সেখানে কিন্তু তোমাকে অরিজিনাল ডোমিসিয়াল দিতে হবে। আর উইথাউট ডোমিসিয়ালে তো জানোই ভর্তি হবে না, কলেজ ওইটি টুক করে নিয়ে নেয়, তুমি হয়তো বুঝতে পারলে না, বাস তোমার প্রবলেম হয়ে গেল। তো অবশ্যই ইচ এন্ড এভরি ডকুমেন্ট যেগুলো অরিজিনালি কলেজকে দিচ্ছ, সেগুলো আবার অরিজিনাল ভাবেই ফেরত নেওয়ার দায়িত্বটা তোমার। যদি ওনারা বলে যে না এটা অরিজিনাল দেওয়া যায় না আপগ্রেডেশনের ক্ষেত্রে, বোর্ডের ওয়েবসাইটে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে, কথা বলবে, কথা বলে জানাবে, রিপোর্ট করবে এবং ঝগড়া ঝামেলা করবে, কারণ ওরা এই প্রবলেমগুলো ক্রিয়েট করে যাতে তুমি না যেতে পারো এটার জন্য। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার, অবশ্যই সমস্ত ডকুমেন্টস নিয়ে নেবে। এই কথাগুলো ন্যাচারালি কারোর কাছ থেকে শুনতে পাবে না, এত মানে কি বলবো ডিটেলস এবং এত অ্যাওয়ারনেস পাবে না তুমি। ঠিক আছে, তো যাই হোক বলে দিচ্ছি, বিষয়গুলো জানিয়ে রাখছি। তো এটা আজ কি ব্যাপার। আরো একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যারা ভেরিফিকেশনে যাবে, সেটা আপগ্রেডেশনের জন্য হোক বা ভর্তির জন্য, তো কালকে অ্যালটমেন্ট আসার পরেই তোমরা সেই কলেজের বা সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবে এই ডকুমেন্টস ভেরিফিকেশন রিলেটেড কোনো নোটিফিকেশন দিয়েছে কিনা, কারণ কিছু কিছু কলেজ বা কিছু কিছু ইউনিভার্সিটি পার্টিকুলার কিছু শিডিউল দিয়ে দেয়, যেমন যাদবপুরের ক্ষেত্রে অলরেডি দিয়ে দিয়েছে, আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এখানে বলে দেওয়া আছে কোন ক্যাটাগরিদের কবে ভেরিফিকেশনে যেতে হবে, তো সেই মতোই কিন্তু তোমাদের যেতে হবে। তো এগুলো একটু চেক করে নেবে, যদি আর কি কেউ যেতে ইচ্ছুক থাকো, আর কেউ বাইপাস প্রসেসিং এ যদি রাউন্ড টুতে যাও তাহলে তো আলাদা ব্যাপার, বাট যারা ভেরিফিকেশনে যাবে তারা আগে থেকে ডেট টাইম এগুলো দেখে নেবে। আর যদি সেরকম কোনো কিছু ওয়েবসাইটে না মেনশন থাকে, সেক্ষেত্রে কলেজের যে হেল্পলাইন নাম্বার আছে তাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, কন্ট্যাক্ট আস সেকশনে, ওখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে নেবে, ফোন করে জেনে নেবে যদি ভর্তি হও সেক্ষেত্রে কত কি টাকা পয়সা লাগছে না লাগছে সবকিছু জেনে নেবে, কি প্রসেসে পেমেন্ট করতে হবে, ক্যাশ অ্যাকসেপ্ট হবে কিনা বা কার্ড অ্যাকসেপ্ট হবে কিনা বা ইউপিআই অ্যাকসেপ্ট হবে কিনা, সবকিছু জেনে নেবে। অ্যান্ড তার পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোকেও একবার ফাইনাল জেনে নেবে সবকিছু। ঠিক আছে, আর যারা আপগ্রেডেশনের জন্য যাচ্ছ তারা টাইম বাগেরাগুলো একটু জেনে নেবে, যে কবে কি বা কখন কি যেতে হবে না হবে, এগুলো একটু জেনে নেবে আর কি, মানে ফোন টোন করে জেনে আগে ওয়েবসাইট চেক করবে, নোটিশ সেকশন যদি দেওয়া থাকে দেন ওয়েল এন্ড গুড, আদারওয়াইজ একটু ফোন করে তোমরা কিন্তু খবরটা নিয়ে নেবে। জিনিস সেটা হচ্ছে আপগ্রেডেশনের ক্ষেত্রে একটা আউটকাম ডকুমেন্টস পাবে। ঠিক আছে, যেটা তুমি ধরো আপগ্রেডেশন করবে বললে, করার পর ওখান থেকে কলেজ থেকে তোমাকে একটা কাগজ দেবে, সেই কাগজটা অতি অবশ্যই নিয়ে আসবে। ঠিক আছে, মানে এতে কি হবে, কলেজ অথরিটি যে তোমার অ্যাপ্লিকেশনটাকে সাকসেসফুলি আপগ্রেডেশন করালো, মানে তোমাকে রাউন্ড টুতে পাঠালো, এইটার হচ্ছে প্রমাণপত্র ওটা। যদি ওটা না দেয়, তোমার দায়িত্ব ওই ডকুমেন্টসটা নিয়ে আসা, কলেজের কাছ থেকে চাইবে, চেয়ে পরে কলেজ দেখবে তোমাকে দেবে, দিলে একদম নিচের দিকে বা অনেক সময় পরের পাতার উপরের দিকে থাকে একটা উইলিংনেস বলে সেকশন থাকে, ওখানে লিখে দেওয়া থাকে যে হ্যাঁ তোমার উইলিংনেস মানে ইয়ে হলো আর পসিবল আপগ্রেডেশনের জন্য দেওয়া হয়েছে, এরকম ইয়েস আপগ্রেডেশন, এই একটা রিমার্কস কিন্তু ওখানে দেওয়া থাকবে। যদি দেখো এটা আছে, দ্যাট মিনস তুমি কনফার্ম হও যে হ্যাঁ কলেজ অথরিটি তোমার অ্যাপ্লিকেশনটাকে আপগ্রেডেশন করে রাউন্ড টুতে পাঠিয়েছে। বাট যদি কাগজটা না দেয়, তার মানে কিছু ঘাবলা থাকতে পারে। আবার যদি দিয়েছে বাট ওখানে এই কথাটা লেখা নেই, তার মানেও কিন্তু ঘাবলা হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু কেয়ারফুলি চেক করবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, যাদের ক্যাটাগরি রিলেটেড প্রবলেম আছে, লাইক ওবিসি হিসাবে ফিল করেছিলে বাট এনসিএল প্রোভাইড করতে পারছো না বা দিতে পারবে না, ইডব্লিউএস হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু এখন সার্টিফিকেট হয়নি, তো তোমাদেরকে অবভিয়াসলি এটুকু নিশ্চয়ই এখন জেনে গিয়েছো যে তোমাদের জেনারেলে কনভার্ট হতে হবে। তো তোমাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, তোমরা ফার্স্ট রাউন্ডে যেটাই অ্যালটমেন্ট আসুক না কেন, অবশ্যই কলেজে ভিজিট করো। এই এই বাইপাস প্রসেসে রাউন্ড টুতে একেবারেই যেতে যাবে না, কারণ এতে গেলে আলটিমেটলি তোমাদের প্রবলেম। তোমরা এই প্রসেসের থ্রুতে যাও রাউন্ড টুতে, এতে কি হবে, তোমার এই আপগ্রেডেশন সেকশনটা ফেল হয়ে যাবে, মানে ওই জায়গাতে তোমার ডকুমেন্টস গুলো প্রপার দিতে পারছো না বলে তোমার যে শিটটা রাউন্ড ওয়ানে পেয়েছিলে সেটা তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে তুমি রাউন্ড টুতে যেতে পারছো অ্যাজ এ জেনারেল, মানে আলটিমেটলি তুমি এইটাই হচ্ছে। কিন্তু এখানে যেটা হচ্ছে কি, এটার ক্ষেত্রেও তো বললাম সিটটা থাকবে না, এখানেও সিটটা থাকছে না, কিন্তু যেটা মেন ডিফারেন্স, এইভাবে গেলে তোমার এই ক্যাটাগরি স্ট্যাটাসটা এগেন থেকেই যাচ্ছে। তো রাউন্ড টুতে যদি কোনো অ্যালটমেন্ট আসে তখন ভর্তি হতে গেলে সেই সেম প্রবলেম তোমাকে ফেস করতে হবে এবং সেই রাউন্ডের সিটটা ক্যান্সেল করে তোমাকে রাউন্ড থ্রিতে পাঠাবে জেনারেল করে।
সেইটা যাতে না হয়, এই রাউন্ডটা যাতে এক্সট্রা নষ্ট না হয়, সেই জন্য ফার্স্ট রাউন্ডেই তোমরা কলেজে চলে যাও 5,000 টাকা ফি পেমেন্ট করে, এবং তুমি ভেরিফিকেশন করাতে গিয়ে ওখানেতে এই ব্যাপারটা করবে। ওখানেতেও তোমাদেরকেও একটা আউটকাম ডকুমেন্টস দেবে, নিয়ে আসবে অবশ্যই ডকুমেন্টস। সেখানেতে বড় বড় করে সিট ক্যান্সেল লেখা থাকবে উপরের দিকগুলোতে স্ট্যাম্পের মতন, সাথে নিচের দিকে লিখে দেওয়া থাকবে যে প্রপার ডকুমেন্টস নেই, ওবিসি থেকে তোমার জেনারেলে কনভার্ট করা হলো বা ইডব্লিউএস থেকে জেনারেলে কনভার্ট করা হলো, এরকম বলে লেখাগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই লেখাগুলো দেখে নেবে এবং ডকুমেন্টস নেবে, তাহলেই বুঝে গেলে যে হ্যাঁ তোমাকে জেনারেলে শিফট করানো হয়েছে। এরপর তুমি রাউন্ড 2 তে চলে গেলে, এবং রাউন্ড 2 তে তোমাকেও ফ্রেশ চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে, কারণ তুমি তখন এই ক্যাটাগরির আন্ডারে পড়ে গেছো, কিন্তু কি শুধু তোমার ক্যাটাগরি স্ট্যাটাসটা জেনারেলে কনভার্ট হয়ে গেছে। এরপর তুমি রাউন্ড 2 তে আবার চয়েস ফিলিং করলে, করে পরে রাউন্ড 2 তে যদি অ্যালটমেন্ট আসে, তখন আর তোমার ক্যাটাগরি সার্টিফিকেটের আর কোনো দরকার নেই, মানে এই রাউন্ডটা তোমার নষ্ট হচ্ছে না, একটা রাউন্ড নষ্ট হচ্ছে। তো এই জন্য এই প্রসেসে না যে এই প্রসেসে তোমরা যাবে যাতে সার্টিফিকেট গুলো নেই তারা। ওকে, তো এই হচ্ছে ওভারঅল টোটাল রাউন্ড 1 এর বিষয়। এবং রাউন্ড 2 তে অবভিয়াসলি বললাম অ্যালটমেন্ট না এলেও নতুন চয়েস করা যাবে, আর যাদের এসেছে অ্যালটমেন্ট তারাও চাইলে বাইপাস প্রসেসে নতুন আবার চয়েস ফিলিং করতে পারো, তবে নতুন রেজিস্ট্রেশন করতে হবে না তোমাদের, মানে এগেন 500 টাকা যে দিয়ে যে ব্যাপারটা সেটা করতে হবে না, চয়েস ফিলিংটা নতুন করতে পারবে। 500 টাকা তাদেরই দিতে হবে রাউন্ড 1 এ, সরি রাউন্ড 2 তে, যারা রাউন্ড 1 এ পার্টিসিপেট করেনি তাদেরকে, মানে এই ক্যান্ডিডেট গুলোকে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছে তাদের একমাত্র 500 দিতে হবে, বাকি কাউকে 500 টাকা কিন্তু দিতে হবে না। আর 5,000 টাকাটা যারা রাউন্ড 1 এ পে করছো, পে করে ওই রকম সিট ক্যান্সেল হয়ে রাউন্ড 2 তে যাচ্ছ বা আপগ্রেডেশন করে রাউন্ড 2 তে যাচ্ছ, সেক্ষেত্রে রাউন্ড 2 তে যদি অন্য কলেজ পাও বা কোনো কিছু যদি কলেজ পাও, আর তোমাদের 5,000 পে করতে হবে না। কিন্তু যারা এই বাইপাস প্রসেসিং এ যাচ্ছ, তাদের রাউন্ড 2 তে ধরো কোনো কলেজ পেলে এন্ড তুমি চাইছো এটাতে ভর্তি হতে, তখন তোমাদেরকে কিন্তু 5,000 টাকা পে করতে হবে, মানে 5,000 টাকা পেটা ওয়ান টাইম। যদি কেউ একবার রাউন্ড 1 এ করে থাকো, একদম লাস্ট রাউন্ড অব্দি তাকে আর 5,000 টাকাটা পে কিন্তু করতে হবে না। ওকে, তো এই হচ্ছে রাউন্ড 1 এর ওভারঅল সমস্ত কিছু সিনারিও। আশা রাখছি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। এবং রাউন্ড 2 এর ক্ষেত্রে যেহেতু বললাম সমস্ত নতুন করতে পারবে। এবার যদি কেউ চাও যে রাউন্ড 1 এ হয়তো বেশ কিছু ভুলের জন্য তোমার অ্যালটমেন্ট আসেনি বা স্যাটিসফাইড থাকোনি, তো সেক্ষেত্রে রাউন্ড 2 তে যাতে সেই সেম ভুলটা না হয়, কারণ যত শেষের দিকে যাবে তত কিন্তু আরো তোমার সিট পাওয়ার পসিবিলিটি কমতে থাকবে। তো রাউন্ড 2 তে তোমাকে চয়েস ফিলিং আরো প্রপারলি ঠিকঠাক করতে হবে। এবার চয়েস ফিলিং রিলেটেড যাদের সেরকম নলেজ নেই, তারা চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো, যেটা আগামী 8 তারিখ বা 9 তারিখ অবধি কিন্তু ওপেন থাকবে, তার বেশি কিন্তু আর ওপেন থাকবে না। তো সেই টাইমের মধ্যে বা ওই ডেটের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো, যেটার প্রাইস আছে অনলি 350 রুপিস। এটার মধ্যে তুমি রাউন্ড 2 এর সাপোর্ট পেয়ে যাবে, ইভেন রাউন্ড 3 তে পার্টিসিপেট করতে চাইলে সেটারও সাপোর্ট পাবে, অ্যাজ ওয়েল এজ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এরও যদি কেউ পার্টিসিপেট করতে চাও সেটার জন্য হেল্প এন্ড সাপোর্ট পাবে, ঠিক আছে। তো এই অ্যামাউন্টের মধ্যেই তোমরা পুরোটা পেয়ে যাবে। এবং আমি তোমাদের রাউন্ড 2 এর যখন চয়েস ফিলিং বানাবো, তার আগে আমি তোমাদেরকে ইচ এন্ড এভরি স্টুডেন্টসকে আমি ফোন করে নেবো, ফোন করে তোমাদের রাউন্ড 1 এর কি হয়েছিল, কি ভুলটা করেছিলে সেটা জানাবো, সাথে তোমাদের কি রেকটিফাই করতে হবে, এন্ড কথাবার্তা হবে বিভিন্ন কিছু জিনিস নিয়ে। তোমার যা কিছু ডাউটস কোয়ারিজ থাকবে সমস্ত কিছুর অ্যান্সার দেবো, সাথে ফিউচার স্কোপের ব্যাপারেও যদি কোনো কিছু ডাউটস থাকে সেগুলো নিয়েও ডিসকাশন হবে। তোমার গার্জিয়ানদের সাথে যদি কথা বলাতে চাও ওনাদের সাথেও কথাবার্তা হবে, সমস্ত কিছু হয়ে তারপর আমি তোমাকে তোমার রাউন্ড 2 এর জন্য চয়েস ফিলিং লিস্ট দিয়ে দেবো, যেটা তোমার জন্য হবে বেস্ট, এবং তোমার রাউন্ড 2 তে যাতে সিট আসে সেই মতোই তোমার চয়েস ফিলিংটা করা থাকবে, যে যাতে আর নো অ্যালটমেন্টটা অ্যাটলিস্ট না আসে। ওকে, তো যদি কেউ চাও ইন্টারেস্টেড, তো সেক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত এনরোল করে নাও। এনরোলের জন্য স্ক্রিনে যে গুগল ফর্মটা দেখতে পাচ্ছ, গুগল লেন্সের থ্রুতে স্ক্যান করে পরে কপি করে ওপেন করতে পারো, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করো, ওপেন করো, ফর্মটা যা যা জিনিস জানতে চাওয়া আছে ওগুলোকে ফিল করো, ফিল করে পরে পেমেন্টের ওখানে কিউআর দেওয়া আছে, পে করে পরে বাস সাবমিট করে দাও। আর যারা ফার্মাসির জন্য চাইছো তাদের জন্য 500 রুপিস এন্টায়ার ফার্মাসির কাউন্সেলিং তোমাদের হেল্প এন্ড সাপোর্ট করা হবে। আর যদি কেউ ফার্মাসি সাথে এখন আপাতত রাউন্ড 2 রাউন্ড 3 জন্য হেল্প চাইছো ইঞ্জিনিয়ারিং এ, তাদের জন্য 550 রুপিস এনরোল করলে এখন তোমরা ইঞ্জিনিয়ারিং এর হেল্প পাবে এন্ড ফার্মাসির ক্ষেত্রেও হেল্প এন্ড সাপোর্ট পাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ওখানে দেখবে আছে, সেই মতন সিলেক্ট করে পরে পে করবে, বাস বাকি আমাদের থেকে তোমার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও, এবং আশা রাখছি পুরো হোল রাউন্ড 1 এ কাকে কি করতে হবে, কি ব্যাপার না ব্যাপার পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে পেরে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে কারোর এই প্রবলেম কিছু না হয়। এবং চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স খোলা আছে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।